বলেন আলহামদুলিল্লাহ। এর চেয়ে ভালো নিউজ কি হতে পারে যে আব্দুল হামিদ সাহেব আওয়ামী লীগের রাষ্ট্রপতি হয়ে বাংলাদেশের সরকারের সমস্ত গ্রিন সিগন্যাল নিয়ে রাতের বেলা তিনি সসম্মানে বাংলাদেশ থেকে এয়ারপোর্ট থেকে বের হয়েছেন। এখন আলহামদুলিল্লাহ পড়বেন না, পড়বেন কি হুজুরের ওয়াজের সময়? আরে ওই পাকিস্তান, তোমরা আমাদের ইন্ডিয়ার সাথে যুদ্ধ করে কখনোই পারবে না, কারণ তোমাদের সাথে আছে চীন, রাশিয়া, তুরস্ক আর মাত্র বাংলাদেশ। আমাদের সাথে কি আছে জানো? পৃথিবীর টপ লেডি কিলার, ফিরাউনির থেকে অধিক শক্তিধর, রাস্তায় জন্ম হওয়া ছাত্রলীগ যুবলীগের গর্ভধারিণী শেখ হাসিনা। পাকিস্তান ভারত যুদ্ধ শুরু হয়ে গেছে। প্রথমে ভারত গেল রাত একটা কিছু পরে পাকিস্তানে ভয়াবহ স্ট্রাইক চালিয়েছে। বলা হচ্ছে 6টি অঞ্চলে 9টি স্থানে প্রায় 26টি মিসাইল নিক্ষেপ করেছে পাকিস্তানের ভেতরে। এর মধ্যে আজাদ কাশ্মীর সহ পাকিস্তানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ভারত আক্রমণ করেছে। ভারত বলছে তারা পাকিস্তানের জঙ্গি আস্তানাগুলোকে টার্গেট করে এই স্ট্রাইক চালিয়েছে। কিন্তু সরেজমিনে পাকিস্তান সহ অর্থাৎ পাকিস্তানে থাকা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যে তথ্য প্রচার করছে আল জাজিরা সহ, দেখা গেছে আজাদ কাশ্মীরের মাদ্রাসা মসজিদগুলোতে এই মিসাইল অ্যাটাক করেছে ভারত। ভারত এক প্রকার ধরে নিয়েছে, আমাদের ফেসবুকের মধ্যে যেরকম পোস্ট দেখা যাচ্ছে, আমার ভিডিও প্রকাশ হচ্ছে পাকিস্তান জিন্দাবাদ বলে বলে, তো ভারত কোথাও না কোথাও ভেবে নিয়েছে যে এই মুহূর্তে সম্ভবত বাংলাদেশের তলে তলে অবস্থানটা পাকিস্তানের সাথে। আসসালামু আলাইকুম, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর বিশেষ অংশ আপনারা দেখেছেন, ভিডিওর বিশেষ অংশ দেখেই হয়তো বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। বর্তমান প্রেক্ষাপটকে ঘিরে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। তো সবাইকে বলবো আজকের এই ভিডিওটি সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন, জানতে পারবেন দেশ এবং বিদেশের বিভিন্ন রহস্যময়ী ঘটনা বা ইতিহাস। তো চলুন তাহলে কথা না বাড়াই, একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। পাকিস্তান ভারত যুদ্ধ শুরু হয়ে গেছে। প্রথমে ভারত গেল রাত একটা কিছু পরে পাকিস্তানে ভয়াবহ স্ট্রাইক চালিয়েছে। বলা হচ্ছে 6টি অঞ্চলে 9টি স্থানে প্রায় 26টি মিসাইল নিক্ষেপ করেছে পাকিস্তানের ভেতরে। এর মধ্যে আজাদ কাশ্মীর সহ পাকিস্তানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ভারত আক্রমণ করেছে। ভারত বলছে তারা পাকিস্তানের জঙ্গি আস্তানাগুলোকে টার্গেট করে এই স্ট্রাইক চালিয়েছে। কিন্তু সরেজমিনে পাকিস্তান সহ অর্থাৎ পাকিস্তানে থাকা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যে তথ্য প্রচার করছে আল জাজিরা সহ, দেখা গেছে আজাদ কাশ্মীরের মাদ্রাসা মসজিদগুলোতে এই মিসাইল অ্যাটাক করেছে ভারত। পাশাপাশি এরকম বেশ কয়েকটি স্থানে সিভিলিয়ানদের টার্গেট করেছে ভারত। এখন পর্যন্ত যে সূত্রের খবর পাওয়া গেছে, প্রায় 20 থেকে 25 জনের উপর নিহত হয়েছে পাকিস্তানের, 40 জনের মতো আহত হয়েছে। সকালে আমরা বলেছিলাম 8 থেকে 9 জন নিহতের খবর। এই আপডেটটি ক্রমান্বয়ে বাড়ছে। আমি পাকিস্তানের একটি সূত্র থেকে এই খবরটি দিলাম, জানি না এর প্রকৃত সংখ্যাটা আসলে কোথায় গিয়ে ঠেকবে। ভারত বলছে তাদের অপারেশন সিন্দুর সাকসেস হয়েছে, অর্থাৎ তারা যে অপারেশনটি করেছে এটি সফল হয়েছে। আদৌ কি সফল হয়েছে নাকি তারা ব্যর্থ হয়েছে, এই বিষয়ে একটু তথ্য আপনাদের জানিয়ে রাখা ভালো। ভারতের এবারের যুদ্ধে প্রধান টার্গেট ছিল বা সারপ্রাইজ ছিল ফ্রান্সের তৈরি রাফায়েল। তাদের হাতে ইতিমধ্যে 36টির মতো রাফায়েল রয়েছে এবং আরও 26টির অর্ডার তারা ফ্রান্সকে দিয়েছে, যেটা 2030-এর মধ্যে ভারত পাবে। তো এই 36টি রাফায়েল ভারত পাকিস্তানের এই যুদ্ধে প্রস্তুত রেখেছিল। প্রথমেই আমরা দেখলাম কাশ্মীর অঞ্চলে 4টি রাফায়েল প্রবেশ করে পাকিস্তানের তাড়া খেয়ে পালিয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত গত রাতে ভারত রাফায়েল SU-35 MiG-29 এই 3টি যুদ্ধবিমান ব্যবহার করেছে পাকিস্তানের বিরুদ্ধে। এই 3 ধরনের যুদ্ধবিমান থেকে কেবল ভারতের অহংকারের রাফায়েল 3টি ভূপাতিত করে দিয়েছে পাকিস্তান, এবং রাশিয়ার তৈরি SU-35 এবং MiG-29 এগুলো ভূপাতিত করেছে। এক কথায় ভারত তার রাফায়েল দিয়ে চমক দেখাতে গিয়ে এবার দুমড়ে পড়েছে বা মুষড়ে পড়েছে। পাকিস্তান বলেছে তারা 3টি রাফায়েল উড়িয়ে দিয়েছে, অর্থাৎ ভূপাতিত করেছে। ইতিমধ্যে ভারতীয় গণমাধ্যমে 3টি রাফায়েলের ছবি প্রকাশ হতে শুরু করেছে এবং রাশিয়ার SU-35 আমরা ধ্বংসস্তূপের যেখানে ধ্বংস হয়েছে তারও ছবি দেখেছি। ভারত 5টি মহামূল্যবান এই যে মিলিয়ন মিলিয়ন ডলারের যুদ্ধবিমান হারিয়ে পেল কি? হয়তোবা 2 ডজন নিরীহ মানুষের প্রাণ। 2 ডজন নিরীহ মানুষের প্রাণের বিনিময়ে ভারত তার 5টি মহামূল্যবান যুদ্ধবিমান হারিয়েছে 1 ডজনের মতো চেকপোস্ট, হারিয়েছে বেশ কজন ভারতীয়র প্রাণ। অর্থাৎ এই লড়াইতে 8 থেকে 15 জন, একটি সূত্র বলছে 8, একটি সূত্র বলছে 15 জন ভারতীয় প্রাণ হারিয়েছে। তাহলে প্রাপ্তিটা কি? কিছু মসজিদ ধ্বংস, মাদ্রাসা আক্রান্ত, কিছু সিভিলিয়ানকে আক্রমণ করে ভারত তার মহামূল্যবান 5টি বিমান হারিয়ে, যুদ্ধবিমান হারিয়ে কি পেল? ভারতের তো লোক মারা গেছে, এবং ভারতের যেই ব্রিগেড কমান্ডার অর্থাৎ ব্রিগেড কমান্ড যেটি প্রধান, সেটিকে উড়িয়ে দিয়েছে পাকিস্তান। শুধু তাই নয়, শ্রীনগরের এয়ার বেজ উড়িয়ে দিয়েছে। তো পাকিস্তান
ভারতকে যে শক্ত জবাব দিয়েছে গত রাতের এই আক্রমণে বিশ্বব্যাপী এই তথ্যগুলো এখন প্রচার হচ্ছে। দিন শেষে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে এই যুদ্ধে ভারত মূলত কিছু পায়নি, বরং ভারতকে সবচেয়ে বড় সারপ্রাইজ দিয়েছে পাকিস্তান। 3টি রাফায়েল ধ্বংসের পর ফ্রান্সের রাফায়েল কোম্পানির প্রতিষ্ঠানের শেয়ার ঠাস করে মাটিতে পড়ে গেছে। যে রাফায়েল কিনতে পৃথিবীর বিভিন্ন দেশ উন্মুখ হয়ে থাকে, হঠাৎ করে ভারত পাকিস্তানে আক্রমণের পর পাকিস্তানের শাহিন, খেয়াল করবেন, পাকিস্তানের শাহিন ভারতের রাফায়েলকে ভূপাতিত করে। শুধু শাহিন, রাফায়েল নয়, SU-35 এবং MiG-29 ভূপাতিত করে। সঙ্গে সঙ্গে ফ্রান্সের রাফায়েলের শেয়ারের দরপতন হয়ে গেছে, একদম মাটিতে পড়ে গেছে। রাফায়েল এখন ফ্রান্সের লজ্জা হয়ে গেছে ভারতের কারণে। আপনাদের মনে আছে 2019 সালে পুলওয়ামার ঘটনার পর এভাবে একটি স্ট্রাইক চালিয়েছিল ভারত, এবং সেখানে ভারতের 2টো যুদ্ধ বিমান এবং একটি হেলিকপ্টারকে ভূপাতিত করেছিল। এরপর অভিনন্দন নামে একজন পাইলটকে আটক করেছিল পাকিস্তান। পুলওয়ামাতেও এইভাবে লজ্জাজনক পরাজয় বরণ করেছিল দাদারা। এবার দীর্ঘ কয়েকদিন ধরে প্রস্তুতি নিচ্ছিল, 3 বাহিনীকে গ্রিন সিগন্যাল দিয়েছিল, সাগরে NS বিক্রমকে নামিয়েছিল, আকাশে যুদ্ধ বিমানগুলো উড়িয়েছিল, সীমান্তগুলোতে কড়া পাহারা বসিয়েছিল। এত কিছুর পরও ভারতের প্রাপ্তি শূন্য। আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে পাকিস্তান, ভারতের গণমাধ্যম এই লড়াই শেষে একদিন পর বলছে ভারতের প্রাপ্তির খাতা শূন্য। ইতিমধ্যে ভারতের লাইন অফ কন্ট্রোল অতিক্রম করে পাকিস্তানি সেনারা ভারতে ব্যাপক গোলাবর্ষণ করেছে। প্রকৃত হতাহতের সংখ্যা নিয়ে লুকোচুরি করছে দাদাদের দেশটি। পাশাপাশি পাক সেনাপ্রধান বলেছেন যে আমরা এখানে থেমে যাব না, আমরা আরও শক্ত জবাব দেব। প্রতিটি মানুষের জীবনের মূল্য, অর্থাৎ একজনের মূল্য আমরা 10 জন দিয়ে পুষিয়ে নেব। তার মানে এই লড়াইটা আরও কড়া আকারে হচ্ছে, বড় ফ্রেমে হচ্ছে, এটা বলা যাচ্ছে। পাকিস্তানের ISPR ইতিমধ্যে টোটাল ব্রিফ করেছে আসলে কি হয়েছে। সেই ব্রিফে মানে পাকিস্তানের সেনাবাহিনীর যে ব্রিফটি যা করেছে তার সম্পূর্ণ প্রমাণ সহ তারা হাজির করেছে। ইতিমধ্যে কাশ্মীর থেকে ধ্বংসস্তূপ, মানে রাফায়েল বা SU-35 যে ধ্বংসস্তূপ, সেগুলো ছবি প্রকাশ হয়েছে। কিন্তু ভারত যা দাবি করছে তার পক্ষে একটি প্রমাণ ভারতীয় গণমাধ্যমে দেখিনি, কেবল মসজিদ, মাদ্রাসা, নিরীহ মানুষের প্রাণ ছাড়া। ভারত বলছে আমরা পাকিস্তানের কোনো মিলিটারি বেস বা মিলিটারি স্টেশনকে টার্গেট করিনি, কিন্তু পাকিস্তান আমাদের মিলিটারি স্টেশনকে টার্গেট করেছে, মিলিটারি ডিপার্টমেন্টকে টার্গেট করেছে। তার প্রধান একটি প্রমাণ পেলাম, ভারতের ব্রিগেড যে প্রধান বা ব্রিগেড কমান্ডিং যে প্রধান কী বলবো কার্যালয়, সেটিকেও আক্রমণ করেছে পাকিস্তান মিসাইলের মাধ্যমে। পাকিস্তানের শক্ত জবাবে ইতিমধ্যে ভারত মুষড়ে গেছে। কয়েকটি সীমান্ত থেকে, কিছুক্ষণ আগে যে খবরটি পেলাম, কয়েকটি সীমান্ত অঞ্চল থেকে ভারতীয় সেনারা পালিয়ে গেছে এমন তথ্য পাওয়া গেছে। অর্থাৎ লাইন অফ কন্ট্রোল থেকে যখন ভারতের দিকে মুভ করছিল পাক সেনারা, তখন সেখান থেকে দাদাদের সেনারা জীবন বাঁচাতে পালিয়ে গেছে এমন তথ্য হাজির হয়েছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে সেনাবাহিনী বলেছে তারা শিগগিরই আরও কড়া পদক্ষেপ নিতে যাচ্ছে। কিন্তু হঠাৎ করে ভারত কেন বলছে তাদের অপারেশন সিন্ধু সাকসেস? তার মানে তারা কি পাকিস্তানের সাথে লড়তে চাইছে না? কিন্তু পাকিস্তানের ভেতর থেকে দাবি উঠছে, অর্থাৎ এই সুযোগটি যেন কাজে লাগায় পাকিস্তান। ভারতকে এই যে স্টার্টিং একদম শুরুতেই যে বড় ধাক্কাটি পাকিস্তান দিল, এখন যদি পাকিস্তান কোনো কারণে, কৌশলগত কারণে সরে যায়, তাহলে এখানেই এই বিজয়টি হাতছাড়া হয়ে যাবে। প্রথম ধাক্কায় ভারতীয় সেনাদের মনোবল যে পাকিস্তান ভেঙে দিয়েছে, এটাকে এখন পাকিস্তানকে কাশ্মীর বিজয়ের মাধ্যমে এই সফলতাটাকে ঘরে তুলতে হবে। আজাদ কাশ্মীরের জনগণ বলছে আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, আমরা স্বাধীনতা চাই। এবং আজাদ কাশ্মীরের মতো একটি বিষয় এখন জম্মু কাশ্মীর, ভারতীয় অঞ্চল, এই ভারতীয় অঞ্চল কাশ্মীরের যে অঞ্চলটি, এটা এখন পাকিস্তানের প্রধান টার্গেট হবার কথা। পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষকরা এখন বলছেন সেনাবাহিনীর এখন উচিত ভারতের এই অন্যায় অভিযান বা অন্যায় এই স্ট্রাইকের প্রতিশোধ হিসেবে কাশ্মীরে নজর রাখা। যদি পাক সেনাবাহিনী ভারতের শুরুতে যে ধাক্কাটা দিল, তাদের যে মনোবল ভেঙে গেল, এখানে যদি তারা জম্মু কাশ্মীর বা ভারতীয় কাশ্মীরকে টার্গেট করতে পারে। ভারত এক প্রকার ধরে নিয়েছে, বা আমাদের ফেসবুকের মধ্যে যেরকম পোস্টস দেখা যাচ্ছে, আবার ভিডিও প্রকাশ হচ্ছে পাকিস্তান জিন্দাবাদ বলে বলে। তো ভারত কোথাও না কোথাও ভেবে নিয়েছে যে এই মুহূর্তে সম্ভবত বাংলাদেশের তলে তলে অবস্থানটা পাকিস্তানের সাথে। আর বাংলাদেশ ভারত সীমান্তে ভারতের যে অ্যাক্টিভিটিস গুলো, বিশেষ করে BSF এর, এগুলা স্বাভাবিকভাবে প্রশ্ন তুলছে। ভারত যদি আসলে আমাদের সাথে কোনো শক্তি প্রয়োগ করে, আমাদের ফেসবুক পোস্টে কমেন্ট করা ছাড়া, অথবা ধরেন ফেসবুকে স্ট্যাটাস দেওয়া ছাড়া, আর ধৈর্য ও সংযম দেখানো ছাড়া, তীব্র নিন্দা প্রতিক্রিয়া জানানো ছাড়া বাংলাদেশের আসলে ঝুড়িতে কোনো কিছু আছে যে আমরা সমুচিত জবাব দিব? আমার মনে হয় নাই। তবে এটা বাড়ানো উচিত। কেন বলছি? যুদ্ধ চলছে এই মুহূর্তে ভারত পাকিস্তান, কিন্তু বাংলাদেশের সীমান্ত দিয়ে ভারতের BSF যে ঘটনা ঘটিয়েছে, আমাদের সরকারের রিয়াকশন কি? উদ্বেগ প্রকাশ, পুলিশকে নির্দেশনা, যারা ঢুকছে তাদেরকে আটক। গতকালকে খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করানো হয়েছে 66 জন ভারতীয় নাগরিককে। মানে ভারতের BSF জোর করে বাংলাদেশিদেরকে ঢুকাই দিছে। ভাই, এই মুহূর্তে দেখতে সাধারণ ছোট বাচ্চা, নারী, বৃদ্ধ দেখতে খারাপই লাগে, কিন্তু রহস্যজনক এবং সন্দেহজনক অবস্থান তারা ঘটাইলেও ঘটাইতে পারে। আপনার ভোরের দিকে জেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে এই অনুপ্রবেশকারীদের আটক করেছে বাংলাদেশ পুলিশ, এমনকি বিজিবি বলছে আপনার খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার গুমতি ইউনিয়নের শান্তিপুর সীমান্ত দিয়ে 27 জন,
তাইন্দং সীমান্ত দিয়ে 15 জন, পানচুরি উপজেলার লোগাং ইউনিয়নের রূপসেনপাড়া সীমান্ত দিয়ে 24 জনকে ভারত পুশিন করেছে। আর এই পুশিন করা যারা, তারা এখানে বিভিন্ন বাড়িতে অবস্থান করছিল। এরপর কি বলা হয় যে বিজেপি তাদেরকে আটক করেছে। এখন আটকদের বক্তব্য যে তারা নিজেরা বলছে যে তারা গুজরাটের বাসিন্দা, গুজরাট থেকে বিমানে করে সীমান্তে নিয়ে এসে ভারতের বিএসএফ সদস্যরা বাংলাদেশে তাদেরকে ঢুকাই দিছে। মানে আপনি বুঝছেন যে আমাদের অবস্থানটা কোথায়। গুজরাট থেকে এদেরকে বিমানে করে নিয়ে আসছে, আইনা বাংলাদেশের সীমানার কাছে দাঁড় করে কোথায় যাও তোমরা সব বাংলাদেশে বলে বাংলাদেশে ঢুকাই দিচ্ছে। এখন এই ব্যাপারে বিষয়টি নিয়ে আমাদের জেলা প্রশাসক বলছেন আমরা দ্রুত পুশব্যাক করার চেষ্টা করছি। আসলে কি পুশব্যাক করতে পারবো আমরা? এই চেষ্টা কি কথায় থাকবে? আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনিও বক্তব্য দিয়েছেন, এমনকি আমাদের পুলিশের আইজিপি সীমান্তবর্তী যে থানাগুলো আছে, পুলিশগুলো আছেন, তাদেরকে নির্দেশনা দিয়েছেন যেন আমরা সচেতন থাকি, সজাগ থাকি, সতর্ক থাকি। কিন্তু একটা দেশের মধ্যে আরেকটা দেশের মানুষ তাদেরকে বাংলাদেশি বলে ঢুকাই দেওয়া হচ্ছে, এটা তো ভাই গায়ের জোর রে। এখন কি পাকিস্তানের ঝাল আমাদের সাথে বিটাচ্ছে? আর আমরাও তো মানে ফেসবুকে মোটামুটি সয়লাভ হয়ে গেছি পাকিস্তানিদের পক্ষে যারা আছি অনেকে, তাই না? আবার কেউ ভারতের পক্ষে হয়ে গেছি। তো এই ঠেলাঠেলির খেলায় বাংলাদেশ আসলে তার মেরুদণ্ডটার মধ্যে কতটুকু জোর আছে? আমার মনে হয় যে যারা ঢুকছে বাচ্চা সাধারণ মানুষ দেখতে মনে হচ্ছে, তারপরেও আপনি আশঙ্কা এড়াতে পারেন না। কারণ ভারতের মাথায় কি ঢুকে রয়েছে আপনি কিভাবে বলবেন? আর স্পষ্ট বাংলাদেশকে এই মুহূর্তে আপনার পাকিস্তানের দোষর বলে মনে করছে। এমনকি ডক্টর ইউনূসকেও নিয়ে তাদের ভারতীয় মিডিয়া বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন। আর এর মাঝখানে যেভাবে পাকিস্তান জিন্দাবাদ বলে ভিডিও ছড়াচ্ছে বাংলাদেশের মানুষ লুঙ্গি টুঙ্গি পয়রা, তো এখান থেকে কি পজিটিভ কোনো কিছু হবে নাকি ফেসবুকে ভারতের বিরুদ্ধে আমরা লড়াই করে ফেলবো? আমাদের মানে মাজা আছে তো নাকি? নাই, আসলে কিন্তু নাই। ভারত তো দূরের কথা, মিয়ানমারের সাথে লড়ার আমাদের সক্ষমতা নাই। দেখেন আরাকান আর্মি ধরে ধরে নিয়ে যায় নাফনদি থেকে, মন চাইলে সারে, না চাইলে সারে না। এখন এই যে মানুষগুলো ঢুকছে তাদেরকে পুশব্যাক করা, এই পরিস্থিতিতে বাংলাদেশের সক্ষমতা আছে আমরা আসলে দেখতে চাই। ওদিক দিয়ে রোহিঙ্গা ঢুকাচ্ছেন আমাদের এই সরকার নীরবে, এগুলো নিয়ে আওয়াজ টাওয়াজ খুব বেশি হচ্ছে না। প্রায় 1.5 লক্ষের কাছাকাছি রোহিঙ্গা আমরা ঢুকাই দিছি। ভাই এটা তো জাতীয় নিরাপত্তার ইস্যু আসলে। বলেন আলহামদুলিল্লাহ। এর চেয়ে ভালো নিউজ কি হতে পারে যে আব্দুল হামিদ সাহেব আওয়ামী লীগের রাষ্ট্রপতি হয়ে বাংলাদেশের সরকারের সমস্ত গ্রিন সিগন্যাল নিয়ে রাতের বেলা তিনি সসম্মানে বাংলাদেশ থেকে এয়ারপোর্ট থেকে বের হয়েছেন। এখন আলহামদুলিল্লাহ পড়বেন না? পড়বেন কি হুজুরের ওয়াজের সময়? বলেন আলহামদুলিল্লাহ। এই হচ্ছে বাংলাদেশ। জামাতের দাঁড়িপাল্লাকে নিয়ে আপনি ফাইজলামি শুরু করেছেন, তাদের মার্কা দিচ্ছেন না, আর আব্দুল হামিদকে এয়ারপোর্ট থেকে পার করে দিচ্ছেন রাতের বেলা সুন্দর করে একেবারে বিমানের সংবর্ধনা দিয়ে। অন্যদিকে এটিএম আজহারুল ইসলাম দীর্ঘদিন পর্যন্ত জেলের মধ্যে অবৈধভাবে বন্দী, তাদের ক্ষেত্রে আইন দেখান। হ্যাঁ আইন। আজহারুল সাহেবকে এখন পর্যন্ত আজহারুল ইসলামকে মুক্তি দেন নাই। অন্যদিকে আপনি আব্দুল হামিদকে রাতের বেলা এয়ারপোর্ট থেকে মুক্তি করে দিচ্ছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেননি, তার চিকিৎসা দেননি, তাকে অবহেলা করেছেন। আর অন্যদিকে আপনি আব্দুল হামিদকে একেবারে সুন্দর গ্রিন সিগন্যাল দিয়ে একেবারে পেলে পুষে দেওয়ার পরে এয়ারপোর্ট ক্রস করে দিচ্ছেন। লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা, যেই মামলাগুলো এখন পর্যন্ত ওঠে নাই। আমার কাছে বহু অভিযোগ আছে। ছেলেটা শিবির করেছে, জামাত করেছে, ছাত্রদল করেছে, পূর্বে অনেক মামলা হয়েছে, এখনো পুলিশ ভেরিফিকেশন চলছে। অথচ এই মামলাগুলো আওয়ামী লীগের আমলের সকল অত্যাচারের মামলা, যেগুলো একদিনে উঠে যাওয়ার কথা, আপনারা সেগুলো উঠান নাই। আপনারা এখন আব্দুল হামিদকে এয়ারপোর্ট পার করে দিচ্ছেন। বরং এই বাংলাদেশে এই 5 তারিখের পরে এসে এই মাহমুদুর রহমানকে জেলের মধ্যে থাকতে হয়েছে, মনে আছে আপনাদের? আর আপনি আব্দুল হামিদকে এয়ারপোর্ট পার করে দিচ্ছেন। শেখ হাসিনাকে বিমানে করে দিয়ে আসছি, অন্য সবাইকে যা ইচ্ছা যেভাবে খুশি সেভাবে লালন পালন করে দেশ ত্যাগ করাচ্ছি। বাহ, তাহলে এই বাংলাদেশের চোর বাকে আর বিচার বাকাকে করবেন? আর কার বিচার করবেন আপনি? এইসব ধান্দাবাজি বন্ধ করা উচিত। আমি কোনো বিচারই চাই না যে এই দেশে সকল চোরগুলো, ডাকাতগুলো, খনিগুলো পালিয়ে গিয়েছে, তাদের আবার বিচার চেয়ে আমার লাভটা কি? শুধু শুধু এই ট্রাইব্যুনাল গঠন করে অর্থনৈতিক গত্তা দেওয়া ছাড়া আর কিছুই হবে না। এখানে শুধু রায় হবে, একটা কপি, একটা কাগজ আপনি শুধু পেশ করবেন, কিন্তু আদতে যারা অপরাধী তাদের কাউকে আপনি দেশে আর পাবেন না। দুঃখ লাগে, কত বড় বড় মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে, সেই মামলার আসামিরা পালিয়ে যায়। আর অন্যদিকে বিএনপি, জামাত, হেফাজত, চরমনাইরা বাংলাদেশের মানুষের কাছে থাকতে পারে নাই। দাঁত ভেঙে দেওয়া হয়, রক্তাক্ত করা হয় যে চরমনাইর পীরকে। সেই মামলাগুলো সেখানে আপনার রায় ঘোষণা করে মেয়র তাও বানালেন না। আইন তখন আইন, হ্যাঁ আইন দেখান যে আগে মামলা করে নাই, এই করে নাই, সেই করে নাই। আর এখন তুমি একজন মার্ডার কেসের আসামিকে তুমি দেশ থেকে বা পালিয়ে যেতে সাহায্য করছো, অথচ শাহেকে চরমনাইকে তুমি আইন দেখাও। দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব সরকারের গ্রিন সিগন্যাল পেয়ে, আন্তরিক সহযোগিতা নিয়ে এবং ইমিগ্রেশনের সকল ধাপ অফিসিয়ালি যেভাবে মেনটেন করে যেতে হয় সব কিছু সমাধান করে প্রকাশ্যেই এক প্রকার তিনি বাংলাদেশ থেকে বিদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। গতকাল রাত 3টা 5 মিনিটে থাই এয়ারওয়েজের একটি বিমানে তিনি বাংলাদেশ ত্যাগ করেন এবং ব্যাংককের উদ্দেশ্যে তিনি যাত্রা করেন। আব্দুল হামিদ সাহেবের বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরে বিভিন্ন গুঞ্জন রয়েছে, আলোচনা রয়েছে, সমালোচনা রয়েছে। আমি আলোচনা, সমালোচনা, গুঞ্জন সব কিছুকে উড়িয়ে দিয়ে বলতে চাই, এখানে গুঞ্জনের কিছু নাই। সরকার সরাসরি সহযোগিতা করেছে। সরকারের আন্তরিকতায় তিনি দেশ থেকে বিদেশে পালাতে পেরেছেন, যেতে পেরেছেন। যদি শব্দটা আমরা বলি পালাতে, তাও ভুল হবে, কারণ এখানে পালানোর মতো কিছু নাই। পালায় যেভাবে, সেটা হয়তো আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বর্ডার ক্রস করছে, কেউ হয়তো না বলে যাচ্ছে, সেখানে আবার ধরা পড়ছে। আব্দুল হামিদ সাহেবের ক্ষেত্রে পালাপালির কিছু নাই। সরকার বলেছে তাই তিনি গিয়েছেন এবং সরকারই একটি সুনির্দিষ্ট ডেট তাকে বাছাই করে দিয়েছে যে এই তারিখে এই সময় আপনি গমন করলেই মিডিয়ার নজরদারি থেকে একটু দূরে থাকতে পারবেন, মানুষের
প্রত্যেকের যে আকর্ষণ রয়েছে তারা হয়তো সেই আকর্ষণটা আপনার প্রতি না রেখে ভিন্ন দিকে থাকবে। এই সব বিবেচনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে আসার একদিনের মাথায় তাকে পাঠানো হলো বাংলাদেশ থেকে বিদেশে। আমি আব্দুল হামিদ সাহেব কখন কিভাবে দেশে থাকবেন কি থাকবেন না, বিদেশে যাবেন কি যাবেন না, একজন রাষ্ট্রপতি হিসেবে তার কতটুকু সম্মান দেওয়া উচিত না, এ নিয়ে আমি তর্ক বিতর্ক করলে অনেক করতে পারবো। কিন্তু আমি প্রত্যেকটি মানুষকে সম্মান দেওয়ার পক্ষে অবশ্যই। কিন্তু একটু স্মরণ করিয়ে দিতে চাই যে আব্দুল হামিদ সাহেব বাংলাদেশ থেকে এয়ারপোর্ট থেকে যে সম্মান নিয়ে বাংলাদেশ থেকে বিদায় নিলেন, এই হামিদ সাহেবদের সরকার আওয়ামী লীগ বাংলাদেশ থেকে কাকে সম্মান নিয়ে বিদায় জানাতে পেরেছিল বিগত আওয়ামী লীগ সরকারের আমলে? দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার একটু সুযোগ পর্যন্ত দেয়নি। তখন কি আব্দুল হামিদ সাহেবরা বাংলাদেশে ছিলেন না? তখন কি এই হামিদ সাহেবদের চোখের সামনে তারা কি কখনোই স্পেশাল কোনো ফোন দিয়ে শেখ হাসিনাকে জানিয়ে কোনো অবস্থায় এই দেশনেত্রীর জন্য একটু মুক্তির ব্যবস্থা আনঅফিসিয়ালি, অফিসিয়ালি, গোপনে, অতি গোপনে কিংবা প্রকাশ্যে কিংবা আজকের যেভাবে হামিদ সাহেব দেশ থেকে বের হলেন, এরকম কি কোনো কিছু তারা করতে পারতেন? কিন্তু তারা করেননি। তারা হিংসার আগুনে দাউ দাউ করেছে। তারা তৎকালীন সময় তাকে জুলুম করেছে, অত্যাচার করেছে, চিকিৎসার জন্য পর্যন্ত যেতে দেয়নি। আজ আব্দুল হামিদ সাহেবকে বাংলাদেশ সরকার গোপনে নয় প্রকাশ্যে ইমিগ্রেশনের সকল ঝামেলা মুক্ত করে তারপরে তাকে বিদেশ যেতে সাহায্য করেছে। এবং এই সাহায্যটা যে সম্পূর্ণ সরকারের দিক নির্দেশনায় হয়েছে সেটা তো আর ভুল বোঝার কোনো সুযোগ নেই, কারণ বাংলাদেশের ইমিগ্রেশনের কোনো পুলিশের শক্তি নেই যে তারা কাউকে কোনো অবস্থায় বাংলাদেশ থেকে বের হতে দিবে যারা অতি পরিচিত ব্যক্তি এবং যারা রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল। এই আব্দুল হামিদ সাহেবের বিরুদ্ধে মামলা রয়েছে, হত্যা মামলা। আমি উদাহরণগুলো এজন্যই দিচ্ছি আপনারা বুঝবেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা ছিল কি 2 কোটি টাকার তসরুফ করেছে, অথচ সেই টাকা পর্যন্ত তসরুফ নয় বরং বেড়ে ফুলে ফুফে অনেক টাকা হয়েছে। সেই মামলা দিয়ে তাকে জেলের মধ্যে বন্দী রাখা হয়েছে, তাকে বিনা বিচারে মানে এক প্রকার জোর করে বিচার করে তারপরে তাকে জেলখানায় বন্দী রাখা হয়েছে, চিকিৎসা দেওয়া হয়নি। আর একটি লোকের বিরুদ্ধে জুলাই বিপ্লবের এত মানুষকে হত্যার পরে সেখানে একটি হত্যা মামলার আসামিও তিনি রয়েছেন। আমি বলছি না তিনি হত্যা করেছেন কিংবা তিনি নির্দেশ দিয়েছেন, তিনি একজন সাবেক রাষ্ট্রপতি হিসেবে আমার কাছ থেকে যে কোনো জায়গায় যে কোনো দলের যে কোনো ব্যক্তি অবশ্যই শ্রদ্ধা মানে পাবেন এবং পাওয়ার যোগ্যতা রাখেন, আমি সেই শ্রদ্ধাটা সবাইকে দিতে চাই। কিন্তু একজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তো উঠেছে যে তিনি হত্যা মামলার আসামি, তাহলে এই মামলাটা কি খালেদা জিয়ার সেই মামলার চাইতে 100 গুণে শক্তিশালী মামলা কিনা? তাহলে তার এখন অসুস্থ থাকলেও, চরম অসুস্থ অবস্থায় যদি থাকতেন, তাতেও তিনি দেশ ত্যাগ করার এরকম স্পেশাল অনুমোদন পায় কিনা জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম। এটাই পার্থক্য বাংলাদেশে। জুলাই বিপ্লবের এখন পর্যন্ত বিচার হয়নি। এই যে 2000 মানুষের মতো মানুষ শহীদ হয়েছে, এই যে বিভিন্ন বাসা বাড়িতে মানুষ এখন পঙ্গুত্ব বরণ করে বসে আছে, চিকিৎসাহীন হিসেবে পরিবারগুলো কাঁদছে, তাদের সেই সকল জায়গাগুলোর কি সমাধান আমরা করতে পেরেছি? জুলাই বিপ্লবের চেতনায় আমরা সংস্কার কার্যক্রম কি করতে পেরেছি? আমরা সেগুলো না করে উল্টো বিপ্লবের চেতনার বিরুদ্ধে যারা ছিলেন তাদেরকে আমরা সহযোগিতা করছি। এই আব্দুল হামিদ সাহেব, আপনাকে প্রশ্ন রাখতে চাই, আপনার চোখের সামনে শেখ হাসিনা এতগুলো মানুষকে হত্যা করেছে, এত নীতিবান, আপনি অনেক বয়োজ্যেষ্ঠ একজন রাষ্ট্রপতি, আপনি কয়বার আপনি শেখ হাসিনার সেটার প্রতিবাদ করেছেন? একটা বার মিডিয়ায় এসে আপনি বলার দুঃসাহস দেখান নাই। তাহলে এই রাষ্ট্রপতির বিরুদ্ধে এই যে অভিযোগ আসছে, তাহলে সেটাই সত্য যে তিনি একজন মার্ডার কেসের আসামি। আর যদি সেটা সত্য নাও হয়, আপনি বাংলাদেশের মানুষের কাছে কমিটেড ছিলেন, বাংলাদেশের মানুষের রাষ্ট্রপতি ছিলেন, কিন্তু আপনি মানুষের রাষ্ট্রপতি হয়ে মানুষের জন্য থাকতে পারেন নাই। বাংলাদেশের যতগুলো অবৈধ খুনিদেরকে মাফ করে দেওয়া হয়েছে বিগত 53 বছরের বিভিন্ন মামলায় রাষ্ট্রপতির হাত থেকে, তার মধ্যে সর্বোচ্চ সংখ্যক এই রাষ্ট্রপতির হাত থেকে গিয়েছে, আব্দুল হামিদের হাত থেকে গিয়েছে। হামিদ সাহেব সুন্দর ভাষায় কথা বলতেন, প্রাণ চাঞ্চল্যপূর্ণভাবে মানুষকে সংসদে আনন্দ দিতেন, সেটা অবশ্যই প্রশংসার দাবিদার। কিন্তু এই আব্দুল হামিদ সাহেব শেষ সময় তার যে রাষ্ট্রপতির শাসন ছিল, সেই সময় তিনি চুপ করে শুধু শেখ হাসিনার সকল অত্যাচারগুলোকে জনগণের উপরে চাপিয়ে দিতে সাহায্য করেছেন। এই যে অবৈধ ভোটগুলো হয়েছে, 14 সালের ভোট, 18 সালের ভোট, একটা ভোটকে নিয়ে আব্দুল হামিদ সাহেবদের কোনো প্রতিবাদ ছিল না, বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় কোনো অবদান ছিল না, বরং গণতন্ত্রকে কুক্ষিগত করেছে, ধ্বংস করেছে এই আব্দুল হামিদ সাহেব। আর সেই আব্দুল হামিদ সাহেবরা আজ গণতন্ত্র ধ্বংস করে এয়ারপোর্ট থেকে লাল বালিচা নিয়ে তারপরে বের হচ্ছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এর চেয়ে ভালো নিউজ কি হতে পারে যে আব্দুল হামিদ সাহেব আওয়ামী লীগের রাষ্ট্রপতি হয়ে বাংলাদেশের সরকারের সমস্ত গ্রিন সিগন্যাল নিয়ে রাতের বেলা তিনি সসম্মানে বাংলাদেশ থেকে এয়ারপোর্ট থেকে বের হয়েছেন। এখন আলহামদুলিল্লাহ পড়বেন না, পড়বেন কি হুজুরের ওয়াজের সময়? বলেন আলহামদুলিল্লাহ। এই হচ্ছে বাংলাদেশ। আজকের এই বাংলাদেশের চিত্র যদি আপনি দেখেন, তাহলে সব জায়গায় একই চিত্র বিচারণ করছে। প্রিয় বন্ধুরা আমার, আমি আইনের শাসন চাই, আমি অবশ্যই ভদ্রলোককে সম্মান জানাতে চাই। আমি সবাইকে যেভাবে বিভিন্ন ভাষায় কথা বলি, আমি আব্দুল হামিদ সাহেবের নাম উচ্চারণের ক্ষেত্রে সেই ভাষা প্রয়োগ করি নাই। কিন্তু বিবেকের কাছে প্রশ্ন রেখে যেতে চাই, আওয়ামী লীগের টপ টু বটম কোন লোকটা দুর্নীতি ছাড়া ছিল বলেন? কোন লোকটা বাংলাদেশের এই অবৈধ কার্যক্রমের সহযোগী হিসাবে ছিল না বলেন? এদের মুখ থেকে আপনি পারলে একটা রিমান্ডে নিয়ে বের করে ফেলতেন, বলতো যে শেখ হাসিনা যা করেছে অন্যায়। হামিদ সাহেবের কাছ থেকে তার একটা শব্দ কি বের করতে পেরেছেন? তার মানে হচ্ছে এই বাংলাদেশে আমরা অতি সুফি সাধক তাদের ক্ষেত্রে যারা আওয়ামী লীগের অপরাধী, আর আমরা অতি আইন প্রয়োগকারী তাদের ক্ষেত্রে যারা বাংলাদেশের কি বলবো দেশপ্রেমিক।
কথা বলতে গেলে অনেক কথা মুখ থেকে বের হবে। এই সরকারকে সহযোগিতার জন্য যতগুলো মানুষ কাজ করেছে তার মধ্যে আমি অন্যতম, কারণ আমি চাইনি এই সরকার কোনো বিপাকে পড়ুক। এই সরকারকে সহযোগিতা করার দায়িত্ব আমাদের। কিন্তু সরকার যেভাবে জনগণের সাথে তাল বাহনা শুরু করেছেন বলে এখন শোনা যাচ্ছে, তাহলে আপনাদের সামনের দিনগুলো এত সহজে পার পাবেন বলে মনে হচ্ছে না। বাংলাদেশের জনগণের অধিকার কোথায়? সংস্কার কমিশনের সংস্কার কোথায়? বাংলাদেশের এতগুলো মানুষকে হত্যা করেছেন, তার প্রকাশ্যে বিচার কোথায়? আপনি বিচার করবেন কাকে? শেখ হাসিনাকে পালিয়ে যেতে সাহায্য করলাম, রাষ্ট্রপতিকে পালিয়ে যেতে সাহায্য করলাম, ওবায়দুল কাদের পালিয়ে যেতে সাহায্য হলো, এখন বিদেশের বিভিন্ন জায়গায় বিবাহ শাদীতে কি আপনার অংশগ্রহণ করছে পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। তো এরাই তো হচ্ছে বাংলাদেশের খনি এবং খনিদের সহযোগী। আবার অন্যদিকে জাতীয় পার্টি প্রকাশ্যে এই সরকারের বিরোধিতা করে মিছিল করে, মিটিং করে, গ্রেপ্তারও হয় না জিএম কাদের, সব দোষররা পার পেয়ে যায়। গ্রেপ্তার করবেন কিছু ঠান্ডা মাথার আওয়ামী লীগকে, যারা কয়েকদিন পরে এমনি জামিন পেয়ে বের হয়ে যাবে। এগুলো এক ধরনের মাস্টার প্ল্যানের অংশ বলে আমি মনে করি, এবং এই প্ল্যানগুলো করেই বাংলাদেশের মানুষের সাথে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।